ওয়েল, তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো রিপোর্ট যদি আমরা চোখ বোলাই তাহলে সেখানে প্রায় সবাই কথা বলতে শুরু করেছে যে হোসে মলিনার মোহনবাগানের দায়িত্ব ছেড়ে বেরিয়ে যাওয়াটা কেবলমাত্র সময়ের অপেক্ষা। যদি না এমন কোনো রকমের পট পরিবর্তন হয়, যদি না এমন কোনো ফিগার মাঝখানে ঢুকে পুরো ব্যাপারটাকে আবারও ঠান্ডা ঘরে পাঠিয়ে দেন, ততক্ষণ অবধি অন্ততপক্ষে যা সম্ভাবনা রয়েছে সেখানে হোসে মলিনা তিনি মোহনবাগানে কোচের দায়িত্ব ছাড়বেন এবং সেই দায়িত্বে অন্য কেউ আসবেন, সেটা নিয়ে প্রচুর গুঞ্জন চর্চা রয়েছে। কালকেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে অলরেডি কিছু নাম হাওয়াতে ঘুরতে শুরু করেছে, কে বেটার হতে পারে, কাকে নিয়ে ভাবনা চিন্তা করতে পারে, নাকি কোনো ফ্রেশ ফেস এলে মোহনবাগানের জন্য ভালো হবে, সব কিছু নিয়ে আমি আমার ওপিনিয়ন কালকে ভিডিওতে রেখেছিলাম। কিন্তু আজকের এই ভিডিওটা একটু মিক্স। এক তো হোসে মলিনা তার বর্তমান পরিস্থিতি ঠিক কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, কি কি বিষয় উঠে আসছে বিভিন্ন মিডিয়া থেকে, অবশ্যই শেয়ার করব। এবং তার পাশাপাশি অনেকেই মনে করছে শুধুমাত্র কোচ নয়, কোচের পাশাপাশি প্লেয়ার থেকে শুরু করে আরও বিভিন্ন বিষয়ের পরিবর্তন দরকার রয়েছে, যার ফলে আবারও মোহনবাগান কিন্তু সেই চেনা ছন্দে চেনা রিদিমে ফিরতে পারে এবং অনেক বেটার ওয়েতে গোটা ইন্ডিয়ান ফুটবলের যা কিছু টুর্নামেন্টস রয়েছে সেটাকে অ্যাপ্রোচ করতে পারে। অবশ্যই এই ভিডিওতে শুরু থেকে শেষ অবধি সেটা নিয়ে কথা বলবো, স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। যেটা প্রায় সবাই মনে করছিল যে পরশু দিনকে এই ধরনের ম্যাচের রেজাল্ট, এই ধরনের বিশেষ করে পারফরমেন্স, রেজাল্ট ইজ নট দ্য মেন থিং, কারণ ড্র হয়েছে ম্যাচটা, আলটিমেট ম্যাচটা ড্র হয়েছে। একটা লিগের ম্যাচ হলে হয়তো এটাকে নিয়ে কেউ অনেক বেশি করে পাত্তা দিত না, কিন্তু যেহেতু মোহনবাগানের কাছে একটা মাস্ট উইন ম্যাচ ছিল এবং মোহনবাগান টিমটার মধ্যে সেই মসলা রয়েছে ম্যাচ জেতার মতো, এবং হোসে মলিনা সব থেকে একটা বেস্ট অপরচুনিটিকে লস করেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আইএফএ শিল্ড জেতার পর সুপার কাপেও একটা ভালো কিছু আবার করে দেখানোর জায়গা তার কাছে ছিল। এটা একটা ব্যাপার, এটা নিয়ে সবাই কথা বলছেন। এবং তারপর স্পেশালি প্রেস কনফারেন্সে এসে তিনি যে ধরনের কথা বলেছেন, প্রায় সবাই ধরে নিয়েছিল যে সেই রাতটাই মোহনবাগান কোচ হিসেবে হোসে মলিনার শেষ রাত। হয়তো 1 নভেম্বর মানে গতকালের যে দিনটা আমরা পেরিয়েছি সেই দিন থেকে তিনি ফর্মার কোচ হয়ে যাবেন, আর তিনি দায়িত্বে থাকবেন না, তিনি সরাসরি এসে পদত্যাগ করবেন বা ক্লাবের তরফ থেকেও তাকে মিউচুয়ালি টার্মিনেট করে সরিয়ে দেওয়া হবে। কিন্তু দুটো দিন কেটে যাওয়ার পরেও এখনও যেহেতু কোনো কিছু হয়নি, তো বিভিন্ন মিডিয়া রিপোর্ট বলছে যে এই জায়গাতে দাঁড়িয়ে সঞ্জীব গোয়েঙ্কা তিনি একটা লাস্ট মিটিং হয়তো কোচ হোসে মলিনার সাথে করবেন, কারণ কোচের সাথে টিমের চেয়ারম্যান তার সম্পর্ক যথেষ্ট পরিমাণে ভালো এবং অ্যাকচুয়ালি তার কথাতেই মোহনবাগানের দায়িত্ব নিতে তিনি কিন্তু প্রায় 7 বছরের যে কোচিং বিরতি সেটাকে কাটিয়ে ভারতে ফিরে এসেছিলেন। এবং আমরা জানি মাঝখানে তিনি স্পেনের ন্যাশনাল টিমের যে ফুটবল ডিরেক্টরের রোল সেটাকে প্লে করেছিলেন, ওয়ার্ল্ড কাপে তিনি দায়িত্বে ছিলেন, তো একটা বিরাট বড় অ্যাডমিনিস্ট্রেশনের কাজ তিনি সামলাচ্ছিলেন। তো বহুদিন তিনি কোচিং সিস্টেম থেকে দূরে, এবং শুধুমাত্র সঞ্জীব গোয়েঙ্কার কথাতেই তার আর্জিতেই কিন্তু তিনি আবারও মোহনবাগানের দায়িত্ব নেন এবং তিনি আবারও কোচিংয়ে ফিরে আসেন। তো লাস্ট একটা সঞ্জীব গোয়েঙ্কার সাথে মিটিং হতে পারে, তারপর তিনি হয়তো তার ফাইনাল ডিসিশন বা মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের ফাইনাল ডিসিশনে রিচ করবে। কিন্তু যেটা আবারও মনে করা হচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্টের দ্য লার্জেস্ট সেকশন তারা কিন্তু চাইছেন যে এই মুহূর্তেই কোচকে বদল করতে এবং সেই জায়গাতে যেহেতু হাতে সময় রয়েছে এখান থেকে দাঁড়িয়ে টিমকে রিপেয়ারের রাস্তাতে হাঁটতে। আবার এটাও ঠিক কথা, বহু মোহনবাগান সমর্থক, অন্ততপক্ষে তাদের সংখ্যাটা বেশি, তারা মনে করছে যে কোচ একটা ম্যানেজমেন্টের গড়ে দেওয়া টিমকে হাতে নিয়ে সেই টিমটাকে লিগ শিল্ড চ্যাম্পিয়ন করেছে, সেই টিমটাকে আইএসএল কাপ জিতিয়েছে, সেই টিমটাকে তোমার আইএফএ শিল্ডে চ্যাম্পিয়ন করেছে, সেই টিমটা ডুরান্ডের ফাইনাল খেলেছে, এটসেট্রা এটসেট্রা। তারপরে মানে গত বছরে ডুরান্ডের ফাইনাল খেলেছিল মোহনবাগান। এই এত সব কিছুর পরেও এত আর্জেন্সি কিসের কোচ পরিবর্তনের? হয়তো একটা টুর্নামেন্ট খারাপ গেছে বা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 একটা প্রবলেম হয়েছে, সেখানে একজন কোচের হাত থাকতে পারে, এটা তো একদমই ঠিক না। তো সেখানে তাকে ছাঁটাই না করে যে বিভিন্ন প্লেয়াররা পুয়ার পারফরমেন্সের লিস্টে রয়েছে বা ফিটনেসের লেভেলটা তাদের প্রায় জিরোর কাছাকাছি এসে নেমে গেছে, বা ডেডিকেশনটা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না, যেটাকে আমরা সোজা বাংলায় বলি যে চর্বি হয়ে গেছে। এই চর্বি মানে আমাদের শরীরের চর্বি না, এই চর্বি হচ্ছে ন্যাচারালি নিজের ক্যারেক্টারে চর্বি এসে যাওয়া। তো সেই প্লেয়ারদেরকে ছাঁটাই করে আরও বেটার প্লেয়ার বা কোচের পছন্দ অনুযায়ী কেন প্লেয়ার মোহনবাগান ম্যানেজমেন্ট তুলে দেবে না? অন্ততপক্ষে সেই চেষ্টাটা করা হোক যে রিমেনিং সিজন রয়েছে, যদি এখান থেকে মোহনবাগান চ্যাম্পিয়ন নাও হয় তাতেই বা কি এসে যায়, অন্ততপক্ষে একজন কোচকে তার মতো করে একটা টিম তো তৈরি করতে দেওয়ার দরকার রয়েছে। এটা লার্জেস্ট সেকশন অফ মোহনবাগান ফ্যান্স অন্ততপক্ষে সোশ্যাল মিডিয়াতে বলছেন, এবং আমার মনে হয় যে একজন ফুটবল দর্শক হিসেবে বা অন্ততপক্ষে ফুটবলের একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি এই বক্তব্যকে অন্ততপক্ষে 100% সমর্থন করতে রাজি রয়েছি। যে যখন তিনি প্রেস কনফারেন্সে এসে প্রায় অসহায়ের মতো বলছেন যে
প্লেয়ার সিলেকশনটা বা প্লেয়ার রিক্রুটমেন্টটা এটা ম্যানেজমেন্ট করে, এখানে আমার কিছু করার থাকে না, এখানে কোথাও কিন্তু অসহায়তার বার্তাটাই বোঝায়। এবং এখান থেকে খুব পরিষ্কার যে এই টিমে এমন কিছু প্লেয়ার্স রয়েছে যাদের তিনি সই করাতে চাননি বা যাদের তিনি কন্টিনিউইং সিজনে রাখতে চাননি, অর্থাৎ তাদের সাথে যে পার্সোনাল যে টার্মস অ্যান্ড কন্ডিশন, যে রিলেশন, সেটাও যে কোচের অলরেডি ভেঙে গেছে, সেখানে যে আস্থাটা বা কোচের যে ভরসাটা সেটা সেই প্লেয়ারের প্রতি নেই। এটা কিন্তু আমাদের বুঝতে গেলে রকেট সায়েন্স পড়তে হবে না। তাহলে সেই কোচকে কেন ফ্রি হ্যান্ড দেওয়া হবে না, কেন তাকে বলা হবে না যে ঠিক আছে তোমার যা লিস্ট রয়েছে তুমি দাও, এই প্লেয়ারকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, প্রবলেম নেই, তোমার পছন্দ অনুযায়ী প্লেয়ার নিয়ে আসা হোক, দেখা যাক, তুমি সময় নাও, এবং যদি তুমি সাকসেস দিতে পারো, যদি তুমি রিদিম খুঁজে দিতে পারো, দেন ইউ ক্যান স্টে অর ইউ মে লিভ। তো এই সিচুয়েশনটা যদি হয় তাহলে আমি বলবো যে কোনো মানুষ, সে মোহনবাগানের সমর্থক হতে পারে, না হতে পারে, হোয়াট এভার, সে এই স্টেপটাকে অন্ততপক্ষে সমর্থন করবে। এটা হচ্ছে 1 নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে কোন কোন প্লেয়ার বা কি ব্যাপার মোহনবাগানে চেঞ্জ দরকার রয়েছে। দেখো, আমার মনে হয় যে প্রথমত মোহনবাগানে একজন ফুটবল ডিরেক্টর লাগবে, যে লোকটা ফুটবলের সিস্টেমটা বোঝে, যে আমার কোন প্লেয়ার চলে গেলে কোন প্লেয়ার লাগবে, আমার কোন প্লেয়ার এক্স্যাক্ট একটা প্লেয়ারের রিপ্লেসমেন্ট হতে পারে, লাইক ফর লাইক চেঞ্জ হতে পারে, এইরকম ব্যাপারটা বোঝার মতো একজন ফুটবল ডিরেক্টর লাগবে। যারা কাজ করছেন, নো ডাউট তারা ভালো কাজ করছেন, ডেফিনেটলি 2020-21 থেকে তারা যেভাবেই টিমটাকে বিল্ড করেছেন, যেভাবে হাই প্রোফাইল সিগনেচার করিয়েছেন, তার ফলস্বরূপই কিন্তু 2022-23-এ মোহনবাগান আইএসএল কাপ জেতে, 2023-24-এ মোহনবাগান কোচ পরিবর্তনের পরেও কিন্তু আইএসএল লিগ শিল্ড জেতে, এবং 2024-25-এ ডাবল হয়ে যায় সেই চ্যাম্পিয়নশিপটা, মাঝখানে একটা ডুরান্ট কাপ, এবং এইবারে আইএফএ শিল্ড। তো মোটামুটি সাকসেস রয়েছে। যারা কাজ করছে, যারা রিক্রুটমেন্ট করছে, তারা একদম ফেলে দেওয়ার মতো কাজ বা পাতে দেওয়ার মতো নয়, এরকম কাজ যে করছেন তা কিন্তু নয়। কিন্তু তারপরেও আমি বলবো যে কিছু কিছু ডিসিশনস থেকে যাচ্ছে যেখানে ফুটবলের সায়েন্সটাকে ভীষণভাবে কাজে লাগানো দরকার রয়েছে। হয়তো যারা খুব সাকসেসফুল তারা এসে তো তোমার টিমে সাকসেস দেবে, এটা তো জানা কথা, কিন্তু যে প্লেয়ার পারফর্ম করতে পারছে না বা যাকে নিয়ে একটা বিরাট বড় রিস্ক হয়ে যাবে, বা অ্যাকচুয়ালি গোটা টিমের দিকে তাকালে যে জায়গাতে প্লেয়ার দরকার রয়েছে, মানে যে পজিশনের প্লেয়ার দরকার রয়েছে, সেই প্লেয়ার যদি না আসে, তখন সেটাকে আমরা বলি যেটা একটা সায়েন্টিফিক ফেলিওর হয়ে গেল ফুটবল রিক্রুটমেন্টের ক্ষেত্রে। আমার মনে হয় যে সেই কারণে, বা আমার মতে এখানে যারা ভিডিও দেখছে আজকে তাদের প্রায় অনেকেই এই জায়গাটাকে এগ্রি করবে যে মোহনবাগানে একজন ফুটবল ডিরেক্টর লাগবে। দেখো, ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছিল, আমাকে তো এক্সাম্পল দিতে হবে, কিছু করার নেই। ইস্টবেঙ্গলে কিন্তু এই প্রবলেমটা হচ্ছিল। ইস্টবেঙ্গলের এর আগে শ্রী সিমেন্ট, তারপর ইমামি, তারা টাকা খরচা করছিল, এরকম না যে কেউ খরচা করছিল না, ওয়েল স্পেন্ড করছিল, এবং তার ফলেও দেখা যাচ্ছিল যে সেই অর্থে সাকসেস কিন্তু ধরা দিচ্ছে না, সেই অর্থে যে রিদিমটা একজন কোচ খুঁজে পাবেন সেটা কিন্তু ধরা দিচ্ছিল না। এবং ইস্টবেঙ্গল যে কাজটা এই সিজনে করেছে সেটা হচ্ছে থাংবই সিংটোকে নিয়ে আসা। তিনি ফুটবলটা বোঝেন, তিনি মাঠে কোচিং করিয়েছেন, তার একটা বিরাট বড় ডিগ্রি রয়েছে, তিনি আইএসএল টিম হ্যান্ডেল করেছেন। আমি বলছি না যে ওরকম হাই প্রোফাইলও কাউকে নিয়ে আসতে, মন্দার তামাহানের মতো লোক এর আগে বেঙ্গালুরুতে কাজ করছে, বর্তমানে নর্থ ইস্টে কাজ করছে। রিক্রুটমেন্ট দেখলে বুঝতে পারা যায় যে অ্যাকচুয়ালি ফুটবল নলেজটা কোন লেভেলে রয়েছে। আলাদিন আজারের মতো প্লেয়ারকে খুঁজে নিয়ে আসাটা, অনেকে বলতে পারে দেখো এটা ফাটকা হয়ে গেছে, বাট ফাটকাটাই হোক না, অসুবিধা কি রয়েছে, এমন কাউকে নিয়ে এসে এরকম ফাটকাটাই খেলুক না, প্রবলেম তো কিছু নেই। তো এইরকম লোক দরকার রয়েছে যে ফুটবলের গ্রাসরুটটাকে বোঝে। এখানে কেউ আমাকে এগ্রি করতে পারে, কেউ ডিসএগ্রি করতে পারে, আমার কিছু করার নেই, যেটা আমি ফিল করলাম সেটা আমি বললাম। এটা গেল একটা পার্ট অফ ম্যানেজমেন্টের ব্যাপার। এবার আমি যদি বলি যে প্লেয়ারদের কথা, তাহলে প্রথম কথা হচ্ছে মেন বিদেশি প্লেয়ার। দেখো, ডোমেস্টিক প্লেয়ার আসবে যাবে, এবং আমার মনে হয় যে মোহনবাগান টিমটাতে যথেষ্ট ভালো পরিমাণে একটা ডোমেস্টিক প্লেয়ারের পুল রয়েছে, সেটাকে নিয়ে কেউ অন্ততপক্ষে দ্বিমত হবে না। কিন্তু বিদেশি প্লেয়ারদের যদি কথা বলি, তাহলে সেখানে যে 6 জন বিদেশি প্লেয়ার রয়েছে, যে 6টা কোটা রয়েছে, এই 6টা কোটাকে তো তোমাকে ইউটিলাইজ করতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে এটা, কারণ তুমি জানো যে আমার কোটাটা হচ্ছে লিমিটেড। আমার টোটাল টিমটা রেজিস্টার্ড হবে লিগের জন্য প্রায় 29-30 বা 32-35 অবধি কেউ করতে পারে। আমি যদি ধরে নিই যে 30 জনের একটা তুমি কোটা রেজিস্টার্ড করাবে, ম্যাচ ডেতে তোমাকে 22-23 জন প্লেয়ার রাখতে হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন তুমি একটা টিম সিলেক্ট করছো, যখন টিমকে তুমি টোটাল অ্যাসেম্বল করছো, সেখানে মাত্র 6টা বিদেশি প্লেয়ারের কোটা রয়েছে। সেই কোটাটা যদি মিস ইউজ হয়ে যায়, বা যে পজিশনগুলোতে তোমার প্লেয়ার সত্যিই দরকার রয়েছে
সেটা যদি তুমি না করো তাহলে কিন্তু লং টার্মে টিমের ক্ষতি হবে। একটা সিজন খুব ভালো কথা, ইন্ডিয়ান মিডফিল্ডাররা খুব ভালো পারফরমেন্স করেছে, গ্রেগ স্টুয়ার্টের মতো একটা প্লেয়ার ছিল, হয়ে গেছে, অ্যান্ড ডেফিনেটলি সেখানে একটা মোহনবাগান এ যাবৎ একটা সিজনে সব থেকে বেস্ট সাকসেসটা পেয়েছে, ঠিক কথা, এটাকে কেউ ডিনাই করবে না। কিন্তু লঙ্গার টার্মে যদি দেখি তাহলে আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের একটা বড় প্রবলেম, যেটাকে আমি বারবার এর আগে ভিডিও বানাতে গিয়ে বলেছি, সেটা হচ্ছে ল্যাক অফ কনসিস্টেন্সি। এই প্লেয়াররা খুব ভালো একটা সিজনের জন্য, দুটো সিজনের জন্য, তিনটে সিজনের জন্য, ব্যাস হয়ে গেছে, এনাফ। তারপর কিন্তু সেই যে একটা ব্যাপার, ও 3 বছর আগে তো এই প্লেয়ারটা এরকম খেলতো, এই জিনিসটা আমাদের মাথার মধ্যে অটোমেটিক্যালি এসে যায়। আমি যে কোনো ক্লাব থেকে ধরে ধরে এক্সাম্পল দিয়ে দেবো, আজকে যে একদম সুপারস্টার, পরবর্তী সিজনে কিন্তু সেই সুপার ফ্লপ হয়ে যাবে। তো এটা আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের একটা রোগ, আমরা এটাকে এনজয় করি না, আমাদের এটাতে দুঃখ হয় যে কেন একটা প্লেয়ার অ্যাটলিস্ট 6 to 7 সিজন সে টপ ফর্মে থাকবে না, কেন থাকবে না, যেটা আমরা ওয়ার্ল্ড ফুটবলে দেখি। খুব পাতি একটা ফুটবলার, তার থেকেও কিন্তু তার ক্লাব টানা 5-6টা সিজনে হায়েস্ট লেভেল অফ পারফরমেন্স পেয়ে যায়, আমাদের এখানে সেটা কিন্তু হয় না। দ্যাটস ওয়াই এত প্লেয়ার, 2-3 বছর আগে কিছু প্লেয়ারের কথা মনে করো, তাদেরকে এই সিজনে তুমি খুঁজে পাবে না, তাদেরকে প্রমিসিং বলা হতো, তাদেরকে পোটেন্সিয়াল রাখছে বলা হতো, খুঁজে পাওয়া যাবে না। তো ডোমেস্টিক প্লেয়ারদের নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই, কিন্তু যে বিদেশি প্লেয়াররা তোমাকে কোথাও একটা আলাদা রকমের মাইলেজ দেবে, সেই 6টা কোটা কি ইউটিলাইজ হচ্ছে মোহনবাগানে? যদি আমি ডিফেন্সের দিকে দেখি, 2জন প্লেয়ার একদম ঠিক রয়েছে, আমি বলবো 2জন ডিফেন্ডার দরকার রয়েছে টিমের মধ্যে। যে কোনো টিম একজন করে ডিফেন্ডারে যায় অনেকে, এইবারে ইস্টবেঙ্গলও যেমন গেছে, মুম্বাই সিটি এফসি যায়, তো ঠিক আছে, চল, আমার প্রবলেম নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ফুটবল একটা ইঞ্জুরি রিলেটেড গেম, যে কোনো মুহূর্তে ইঞ্জুরি হতে পারে, এবং সেখানে যদি তোমার বিদেশি একজন ডিফেন্ডারের ইঞ্জুরি হয়ে যায়, তাহলে ইন্ডিয়ান ডিফেন্ডারদেরকে নিয়ে খুব স্ট্রং টিমের এগেনস্টে যাওয়াটা ন্যাচারালি একটা রিস্ক হয়ে যায়, সেটা কোনো টিম কিন্তু চট করে সেই রিস্কটা নিতে চায় না। দ্যাটস ওয়াই ম্যাক্সিমাম আইএসএল টিম তারা কিন্তু 2জন করে বিদেশি ডিফেন্ডার তাদের টিমে রাখে। এই ক্ষেত্রে টম অলরেড এবং অ্যালবার্তো রড্রিগেজ যে জায়গাতে রয়েছে, আমি বলবো একদম জাস্টিফাইড রয়েছে 6টা কোটার ক্ষেত্রে। এবার আমি আসবো মাঝমাঠ, সেই জায়গাটা হচ্ছে ব্ল্যাঙ্ক, পুরো জিরো। এবার তুমি যদি ওই জায়গাতে একজন প্লেয়ারকে ঢোকাতে চাও, তাহলে আপফ্রন্ট থেকে তুমি সবার আগে কাকে বাদ দেবে, কার নাম বাদ দেবে? আমি যদি এখানে 5 সেকেন্ড সময় দিই, 1 2 3 4 5, এখানে যদি আমি কমেন্ট করতে বলি পজ করে, তাহলে সবাই বোধহয় কমেন্ট করবে দিমিত্রিয়স পেত্রাতসের নামটা, যে পেত্রাতসকে রিপ্লেস করো, ওই জায়গাতে একজন সেন্ট্রাল মিডফিল্ডার নিয়ে এসো, যে বলটা হোল্ড করবে, যে প্রয়োজনে আমার একটু ডিফেন্সিভ মিডফিল্ড খেলবে, এবং যে প্রয়োজনে আমার গোটা মাঠ জুড়ে বক্স টু বক্স মিডফিল্ডারের যে রোলটা রয়েছে সেই রোলটা প্লে করবে। ইয়েস, ফার্স্ট যে প্লেয়ার 6জন বিদেশি প্লেয়ারের মধ্যে, মানে 6 না, আমি এখানে 2 থেকে বাদ দেবো, বাকি 4-এ রাখবো, 4জন বিদেশি প্লেয়ারের মধ্যে, মানে 4জন যে আপফ্রন্টের মাথার প্লেয়ার, সেখান থেকে যদি আমি বলি, তাহলে প্রথম যে প্লেয়ার বাদ যেতে পারে, মানে যার বাদ যাওয়াটা দরকার রয়েছে, সেটা হচ্ছে পেত্রাতস। দেখো, এনাফ চান্স পেয়েছে, এরকম না যে তাকে কোনো সুযোগই দেওয়া হয়নি, গত সিজনে সুপার ফ্লপ হয়েছে, তারপরেও ম্যানেজমেন্ট মনে করেছে চলো এই প্লেয়ারটা আমাকে পরপর 2টো সিজনে এনারমাস সাকসেস দিয়েছে, এই প্লেয়ারটার কাঁধে ভর করে একটা সময় মোহনবাগান এগিয়ে গেছে। সে দিমিত্রিয়স পেত্রাতস থেকে দিমি হয়েছে, দিমি থেকে মাঠে দিমি গড হয়েছে। বাট বর্তমান সময়ে দাঁড়িয়ে শুধুমাত্র তার ব্যাড পারফরমেন্স না, তার পুয়ার পারফরমেন্স না, তার অ্যাভারেজ পারফরমেন্স না, তার ফিজিক্যাল ফিটনেস এবং মাঠের বাইরের যে কন্ট্রোভার্সি তাকে আলাদাভাবে নজরের মধ্যে রেখেছে। প্রথম প্লেয়ার আমার মনে হয় যাকে চেঞ্জ করা দরকার রয়েছে সেটা হচ্ছে পেত্রাতস। দ্বিতীয় প্লেয়ার যদি কেউ বলে সেটা রবসন রবিনো না কামিংস, 2জনের মধ্যে কে একজন হতে পারে? কারণ দেখো, একসাথে তো 3-4জন প্লেয়ারকে কোনো ম্যানেজমেন্টই চেঞ্জ করবে না, সেটা একটা বিরাট বড় খরচের ব্যাপার হয়ে যাবে, সেই রিস্কটা কেউ নিতে চাইবেন না। আবার যদি তার সাথে কোচ পরিবর্তন হয়, সেখানেও কিন্তু একটা লম্বা খরচার ব্যাপার রয়েছে। আর এর ক্ষেত্রে বলি যে ম্যাকলারেনের কথা অনেকেই বলে, বাট আমি মনে করি যে ম্যাকলারেন এমন একজন প্লেয়ার, তাকে সার্ভিস দেওয়ার মতো বল প্লেয়ারের দরকার রয়েছে, তাকে বলটা ফিড করতে হবে, সেই ফিডটা যদি তাকে না করা হয়, গোলটা করবে করতে, কারণ ও এমন একজন স্ট্রাইকার, ও মাঝমাঠ থেকে বল নিয়ে এসে তো গোল করার মতো প্লেয়ার নয়, ও তো একদম টিপিক্যাল সেন্টার ফরওয়ার্ড, টিপিক্যাল নাম্বার 9 বক্স স্ট্রাইকার। ওকে বক্সের মধ্যে ভালো বল দাও, থ্রু বল বাড়াও, দেখো প্লেয়ারটা গোল করতে পারে কিনা। ওর রেকর্ড কিন্তু ইন্ডিয়ান ফুটবলে, ইভেন অস্ট্রেলিয়াতে এই ব্যাপারটাই কিন্তু শো করছে। তো আমি অন্ততপক্ষে ম্যাকলারেনকে বাদ দিয়ে দেওয়া হোক, তার পরিবর্তে কাউকে নিয়ে আসা হোক, আমি এই যুক্তির সাথে অন্ততপক্ষে যেতে নারাজ। কিন্তু যদি কামিংস এবং রবসন এই 2জনকে একসাথে বাদ দেওয়া হয়, তাহলে খুব ভালো কথা। তাদের পরিবর্তে আরও ফিট প্লেয়ার, আরও এনার্জেটিক প্লেয়ার, একজন সেন্ট্রাল ফরওয়ার্ড এবং একজন অ্যাটাকিং মিডফিল্ডার যদি নিয়ে আসা হয়, খুব ভালো কথা। কিন্তু রবসন সবে এসেছে, সদ্য এসেছে,
তাকে দেখে নেওয়ার মতো যে একটা প্রপার সুযোগ সেটা হয়নি, এবং এই ডামাডোল পরিস্থিতির মধ্যে কতটা তার ফিজিক্যাল ফিটনেসের দিকে কোচ নজর দিতে পেরেছেন বা যারা কন্ডিশনিং কোচ রয়েছে তারা নজর দিতে পেরেছে, সেখানে একটা সন্দেহ থেকে যায়। এবার এই দুজন প্লেয়ারের মধ্যে কাকে বাদ দেওয়াটা লজিক্যাল হবে, কাকে বাদ না দেওয়াটা লজিক্যাল হবে, দুটোর ক্ষেত্রে আমি বলবো এক হচ্ছে দেখো কামিংস সুযোগ পেয়েছে, এনাফ সুযোগ পেয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ওর থেকে যে ডেলিভারি হওয়ার কথা ছিল সেটা হয়নি। এবার ওর ক্ষেত্রে প্রবলেম হচ্ছে যে ও কিন্তু ওর প্রপার জায়গাতে ইউজ হচ্ছে না। ও ন্যাচারালি ফলস নাইনে খেলতে পছন্দ করে, সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতে পছন্দ করে, একটু পেছন থেকেও অ্যাটাক করবে এটা পছন্দ করে, ইভেন কিছু কিছু সময় ও নিচে নেমে এসে অ্যাটাকটা জেনারেট করতেও পছন্দ করে। ম্যাক্সিমাম সময় কিন্তু সেটা হচ্ছে না, বেশিরভাগ সময় ওকে দেখছি উইং দিয়ে ঠেলে দেওয়া হচ্ছে। ন্যাচারালি উইং দিয়ে খেলার মতো প্লেয়ার কামিংস কিন্তু নয়, এটা ওর জন্য প্রবলেম হচ্ছে। এবার এটা সেটা কোচের স্ট্র্যাটেজিতে হচ্ছে না কোথাও টিমের যে ইকুয়েশন রয়েছে সেটাকে ঠিক করার জন্য মলিনা করছেন সেটা আমরা জানি না। তবে যদি তাকে পরিবর্তন করে একদম একজন সেন্টার ফরওয়ার্ড নিয়ে আসা হয়, যে ম্যাকলারেন ফেল করলে ভাই আমি ওকে নামাবো, আমার গোলটা দরকার রয়েছে, তাহলে আমি বলবো যে ভাই কামিংসকে বাদ দাও, এনাফ হয়েছে, তাকে নিয়ে বিতর্ক কম না, কারণ সে সুযোগ পেলেই সে বেড়াতে চলে যায়। ইরান মোহনবাগান গেল না, সেটা নিয়ে বিভিন্ন ধরনের যখন কেওস চলছে, এই প্লেয়ারটি ভাই ছুটি কাটাতে বিদেশ চলে গেল, তো কেওস হবে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, তাকে নিয়ে সমর্থকরা খুশি হবে না, কারণ সে মাঠে নেমেও তো গোল করতে পারছে না, সে মাঠে নেমেও তো তার যে বেস্ট পারফরমেন্স সেটাকে দিতে পারছে না। এখনও অবধি একটা ডার্বি মোহনবাগানকে মাঠে নেমে জেতাতে পারেনি প্লেয়ারটা, তো সেই জায়গাতে তো তাকে নিয়ে কথা হবেই। আর যদি রবসন রবিনোর কথা বলি, তাহলে এই রিক্রুটমেন্টটাই হচ্ছে মোহনবাগানে এই মুহূর্তে একটা ভুল রিক্রুটমেন্ট হিসেবে দাঁড়িয়ে গেছে। দেখো একটা সময় এই প্লেয়ারটার ক্ষেত্রে আমরা পজিটিভলি কথা বলেছিলাম, কারণ প্লেয়ারটার স্কিল, তার মেন্টালিটি, তার এই এনভায়রনমেন্টে মানে আমাদের সাবকন্টিনেন্টাল এনভায়রনমেন্টে ফুটবল খেলে যে কোথাও হাইয়েস্ট লেভেল অফ ডেলিভারি, সবটা নিয়ে আমরা কথা বলেছিলাম, তার মধ্যে পোটেনশিয়াল রয়েছে কথা বলেছিলাম। কিন্তু এই ধরনের যে স্থূলতা নিয়ে প্লেয়ারটা আসবে, তার যে ফিজিক্যাল ফিটনেসটা বিলো পার অ্যাভারেজ থাকবে, এটা তো আমরা সিরিয়াসলি কেউ জানতাম না। এটা তো মোহনবাগান ম্যানেজমেন্টের ব্যাপার যে তার ফিজিক্যাল ফিটনেস কোন লেভেলে রয়েছে, সে মেডিকেল টেস্টগুলো পাস করছে কিনা, আজকাল তো বহু ধরনের টেস্ট রয়েছে, সেই টেস্টগুলো সে পাস করছে কিনা, এটা তো ম্যানেজমেন্টের দেখার বিষয়। আমরা কি দেখবো, আমরা প্লেয়ারটা কোন পজিশনের খেলে, কীরকম তার ডেলিভারি হতে পারে, সে মাল্টিপল পজিশনে মানিয়ে নিতে পারে কিনা, এইসব হিস্ট্রিক্যাল রেকর্ডস দেখে আমরা কথা বলবো। প্লেয়ারটার ফিটনেস লেভেল কী রয়েছে, সে মেডিকেল টেস্টে ফেল করবে কি করবে না, তার ওজন আগের থেকে 20 কেজি বেড়ে গেছে কি কমে গেছে, এটা তো আমাদের জানার কথা নয় সিরিয়াসলি, আমরা সেটা নিয়ে মাথা ঘামাতেও নারাজ আছি। বাট এই মুহূর্তে দেখে যেটা মনে হচ্ছে যে এই সিগনেচারটাই ফেল করেছে, এই সিগনেচারটা সায়েন্টিফিক্যালি ফেল করেছে, এই সিগনেচারের ডিসিশনটা নেওয়াটাই উচিত হয়নি। ওই জায়গাতে দাঁড়িয়ে গ্রেগ স্টুয়ার্ট চলে যাচ্ছে, গ্রেগ স্টুয়ার্ট আর ইন্ডিয়াতে খেলতে রাজি না, তার একটা হোম সিকনেস এসে গেছে, তাহলে তুমি সরাসরি ভাই গ্রেগ স্টুয়ার্টের পজিশনটাকে রিপ্লেস করো, তুমি একজন নাম্বার 10 প্লেয়ার নিয়ে আসো, তুমি অ্যাটাকিং মিডফিল্ডার নিয়ে আসো, তাহলে তো ল্যাটা চুকে যেত, তাহলে তো এত কিছু কন্ট্রোভার্সি হতো না। সেই প্লেয়ারটা যদি ফেল করতো রবসন রবিনোর মতো, তাহলে আমার মনে হয় যে মোহনবাগান ম্যানেজমেন্টের প্রতি সমর্থকরা এটা বলতো যে ঠিক আছে, ম্যানেজমেন্ট একটা প্লেয়ারকে নিয়ে এসেছে, সেই প্লেয়ারটা হিট করেনি, ফেল করে গেছে, বা কোচের স্ট্র্যাটেজিতে খাপ খাওয়াতে পারেনি, বা এনভায়রনমেন্টে ম্যানেজ করতে পারেনি, নিজেকে মানিয়ে নিতে পারেনি, এই সব কিছু বলতো। এটা বলতো না যে এই সিগনেচারটা দরকার ছিল না, এটা একটা ইগোয়েস্টিক সিগনেচার, এটা একটা কোথাও টার্গেট বেসড সিগনেচার, যে আমি একে তুলবো, আমি একে তুলেই ছাড়বো। এবার ব্যাপারটা হচ্ছে যে যখন সেই প্লেয়ারটার প্রাইম নেই, যখন সেই প্লেয়ারটা ফর্মে নেই, তুমি তাকে তুলেই বা কী করবে? তুমি তো শুধু এটা প্রমাণ করবে যে দেখো এই প্লেয়ারটা না 3 বছর আগে এত টাকা চেয়েছিল যে ইন্ডিয়ান ফুটবলে কেউ দিত না, আজকে দেখো ওর তো দাম নেই, নিজের টাকার অ্যামাউন্টটা প্রায় 5 ভাগের 1 ভাগ করেছে এবং আমি ওকে তুলে দেখিয়ে দিয়েছি। লাভ তো কিছু হলো না টিমের, আলটিমেট তো টিম সাফার করলো সেই সিগনেচারটার জন্য। তো আমার মনে হয় রবসন রবিনোকে সরিয়ে যদি অ্যাটাকিং মিডফিল্ডার নিয়ে আসা হয় খুব ভালো হবে। সেটা কামিংস শেষ অবধি থেকে গেলেও হয়তো কাজ চালিয়ে দেবে, বাট পেত্রাতস এবং রবসন রবিনো অন্ততপক্ষে আজকের দিনে দাঁড়িয়ে এবার এই প্লেয়াররা থেকে গেলে 2-3 মাস পর ফাটিয়ে ফুটবল খেললে 8-10টা গোল করলে তুমি আমাকে এসে গালাগাল দিতে পারো, হোয়াট এভার, আমার কিছু করার থাকবে না সেখানে। কিন্তু আমি বর্তমান সময়ের ওপর দাঁড়িয়ে বলবো যে রবসন রবিনো এবং দিমিত্রিয়স পেত্রাতস সিরিয়াসলি টিমের মধ্যে তো ফিট করছেই না, টোটাল ফুটবলটার মধ্যেই ফিট করছে না, তাদের রিপ্লেসমেন্ট দরকার রয়েছে। কামিংসের ব্যাপারটা ডিসিশনাল একটা ব্যাপার, যে তুমি নেবে কি নেবে না, সেই ক্ষেত্রে হয়তো লজিক তোমার ক্ষেত্রে থাকতে পারে, নাও থাকতে পারে, তুমি চাইতেও পারো নাই চাইতে পারো,
ম্যাকলারেনকে আমি অন্তত বলবো না যে মোহনবাগান ম্যানেজমেন্ট রিপ্লেস করে দিক বা করার প্রয়োজন রয়েছে বলে, অন্তত পক্ষে আমার ওপিনিয়নে যা কিছু উঠে এলো সেটা আমি শেয়ার করলাম। এবার তোমাদের ওপিনিয়ন যদি আমার সাথে ম্যাচ করে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। যদি ডিসএগ্রি করো, যদি মনে করো যে না আমি এই জায়গাতে ভুল বললাম, সেটাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর শেষ অবধি যখন দেখছো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা এই অবধি। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।